আজকের গল্প মনের ব্যথা প্রথম পর্ব। আমার মা আমার স্ত্রীর গালে সবার সামনে চর মেরেছিল। তখনও সে সদ্য সন্তান জন্ম দিয়েছে, কারণ এক বাটি গরুর পায়ার ঝোল। আমি ভেবেছিলাম আমার স্ত্রী হয়তো রাগ করবে, দু একদিন কথা বলবে না, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিন সে যা করেছিল তা শুধু আমাকে নয়, আমার মাকেও স্তব্ধ করে দিয়েছিল। আর আমাকে এমন এক অনুতাপের মধ্যে ফেলে দিয়েছিল যেটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমি রাশেদ, ঢাকার একটি বড় গাড়ির শোরুমে সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। আমার স্ত্রী মেহরিন ঢাকার একটি বেসরকারি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করত। খুব বেশি বেতন না, তবে নিজের সম্মান আর ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রাখত। আমার মা রহিমা বেগম সারা জীবন মানুষের বাসায় কাজ করেছেন, সেলাই করেছেন, কষ্ট করে আমাকে মানুষ করেছেন। বাবা মারা গিয়েছিলেন আমি খুব ছোট থাকতেই। সেই থেকে মাই আমার বাবা মা সব কিছু। তাই মায়ের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা আর ঋণের শেষ ছিল না। জীবনে কখনো তার কথার অবাধ্য হয়নি। তিনি যা বলতেন সেটাকেই ঠিক মনে করতাম। মেহরিন যখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তখনই মা গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে এলেন। এসেই বললেন, ছেলের বউয়ের এই সময় আমি না থাকলে কে থাকবে? নিজের মেয়ের মতোই দেখাশোনা করব। মেহরিনের মুখটা সেদিন কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছিল। বুঝেছিলাম ও চাইছিল সন্তান জন্মের পর কয়েকদিন নিজের মায়ের কাছে থাকতে। কিন্তু আমি তখন ভেবেছিলাম, নিজের মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য কী? মা তো অভিজ্ঞ মানুষ, কত কিছু জানেন। আজ বুঝি জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলোর একটি ছিল সেটাই। আল্লাহর রহমতে আমাদের কন্যা সন্তান জন্ম নিল। বাড়িতে যেন নতুন আলো নেমে এলো। মা খুব খুশি হয়ে পরদিন সকালেই বাজারে গেলেন। ফিরে এলেন গরুর পায়া, বিভিন্ন রকম মশলা আর অনেক কিছু নিয়ে। ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করলেন। বারবার বলতে লাগলেন, এই ঝোল খেলে শরীরে শক্তি আসবে, দুধও ভালো হবে। এদিকে মেহরিন তখনও খুব দুর্বল। সন্তান জন্মের কষ্টে মুখ শুকিয়ে গেছে, ঠিকমতো বুঝতেও কষ্ট হচ্ছিল। মা এক বাটি ধোয়া ওঠা ঝোল এনে বিছানার পাশে রেখে বললেন, নাও, গরম গরম খেয়ে ফেলো, শেষ হলে আবার দেব। মেহরিন ধীরে বাড়িটার দিকে তাকালো। উপরে মোটা তেলের স্তর ভাসছে। ও আসতে বলল, মা, ডাক্তার বলেছেন প্রথম কয়েকদিন ভারী তেল চর্বিযুক্ত খাবার না খেতে। মুহূর্তেই মায়ের মুখের রং বদলে গেল। ডাক্তার? ডাক্তার কি জানে? আমি যখন তোর স্বামীকে জন্ম দিয়েছিলাম তখন 3 বেলা এসব খেয়েছি। কিছু হয়েছে? মেহরিন খুব শান্ত গলায় বলল, সময় তো বদলেছে মা, এখন ডাক্তাররা মা আর শুনলেন না। গলায় বললেন, আমি যা বলেছি সেটাই করো। মেহরিন একটু থেমে নিচু স্বরে বলল, ক্ষমা করবেন মা, আমি সত্যিই পারবো না। ছোট থেকেই গরু পায়া খেতে পারি না। গন্ধেই কথাটা শেষ হওয়ার আগেই ঠাস একটা জোরে জ্বর এসে পড়ল ওর গালে। ঘরের ভেতর মুহূর্তেই নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। মেহরিন নিজের গালে হাত দিয়ে স্থির হয়ে বসে রইল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে। মনে হচ্ছিল ও নিজেই বিশ্বাস করতে পারছে না ঠিক কী ঘটল। আমি ছুটে এলাম বারান্দা থেকে। মা, আপনি এটা কী করলেন? মা তখনও রাগে কাঁপছেন। বললেন, আমি এতক্ষণ দাঁড়িয়ে রান্না করলাম আর সে বলে গন্ধ লাগে? মানে আমার রান্না নাকি নোংরা? এত অহংকার কিসের? আমি দেখলাম মেহরিনের গালটা কয়েক সেকেন্ডের মধ্যে লাল হয়ে গেছে, কিন্তু ও কাঁদল না, চিৎকারও করলো না, শুধু নিঃশব্দে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। সেই পানি গিয়ে পড়ছিল আমাদের ছোট্ট মেয়ের গায়ে, যাকে সে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম, একদিকে আমার মা, অন্যদিকে আমার স্ত্রী। দুজনই আমার সবচেয়ে আপন মানুষ। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। অনেক কথা মাথায় এলো, কিন্তু শেষ পর্যন্ত আমি এমন একটা কথা বললাম যেটার জন্য আজও নিজের মুখের দিকে আয়নায় তাকাতে লজ্জা লাগে। আমি বললাম, মেহরিন, মা তো বড় মানুষ, উনি রাগের মাথায় করেছেন। তুমি প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে এরা খেয়ে ফেলো, আজকের মতো বিষয়টা শেষ করে দাও। মেহরিন ধীরে ধীরে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিটা আজও আমাকে ঘুমোতে দেয় না। সেখানে কোনো অভিযোগ ছিল না, কোনো চিৎকার ছিল না, কোনো অভিমানও ছিল না। ছিল শুধু সম্পূর্ণ নিঃশব্দে ভেঙে যাওয়া একটা মানুষের শীতল দৃষ্টি।
মনে হচ্ছিল ওর ভেতরে আমার জন্য যে শেষ ভালোবাসাটুকু ছিল সেটাও সেই মুহূর্তে নিভে গেল। ও আর একটা কথাও বলল না, নিজ শব্দে বাটিটা হাতে তুলে নিল। তারপর এক চুমুক, আরেক চুমুক। গলা দিয়ে নামাতে কষ্ট হচ্ছিল, তবু জোর করে খেয়ে যাচ্ছিল, আর চোখের পানি থামছিল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। সেদিন নিজের কাছেই নিজেকে সবচেয়ে ছোট মানুষ মনে হচ্ছিল। মা তখন সন্তুষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে পাশের বাসার এক খালার সঙ্গে কথা বলতে বলতে বললেন, এখনকার মেয়েদের একটু শক্ত হাত না ধরলে সংসার করতে শেখে না। মেহরিন কিছুই শুনল না, অথবা শুনেও শুনল না। খালি বাটিটা নামিয়ে রেখে মেয়েকে বুকে নিয়ে আস্তে আস্তে ঘুম পাড়ানোর গান গাইতে লাগলো। কিন্তু সেই গলায় কোনো সুর ছিল না, ছিল শুধু জমে থাকা কষ্ট। আমি অনেকবার ভেবেছিলাম ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, বলবো আমি ভুল করেছি, কিন্তু কোনো শব্দ মুখ দিয়ে বের হলো না। সেই রাতেই মেহরিনের প্রচণ্ড জ্বর এলো, বুক ফুলে শক্ত হয়ে গেল, ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তবু মুখ চেপে সব সহ্য করছিল। মা শুধু একবার তাকিয়ে বললেন, এসব স্বাভাবিক, একটু কষ্ট তো হবেই। তারপর থেকে মেহরিন যেন বদলে গেল। আগের সেই হাসি খুশি মেয়েটা কোথায় হারিয়ে গেল জানি না। ও শুধু 3টা কাজ করত, মেয়েকে দুধ খাওয়াতো, ডাইপার বদলাতো, ঘুম পাড়িয়ে দিত। এর বাইরে যেন ওর নিজের কোনো অস্তিত্বই ছিল না। মা যা বলতেন ও চুপচাপ করত, কোনো তর্ক না, কোনো প্রতিবাদ না, কোনো অভিযোগও না। মা ভেবেছিলেন বৌমা বুঝি অবশেষে তার কথা মানতে শিখেছে, কিন্তু আমি বুঝতেই পারিনি ওর নীরবতা আসলে ঝড়ের আগের ভয়ঙ্কর নীরবতা। দিন কেটে গেল। মায়ের আকিকার আগের দিন মেহরিনের মা আমাদের বাসায় এলেন। ঘরে ঢুকেই তার মুখটা কেমন কঠিন হয়ে গেল। তিনি শান্ত গলায় বললেন, আমি মেহরিনকে কয়েকদিনের জন্য নিয়ে যাব। আমি বিন্দুমাত্র আপত্তি করিনি, হেসেই বললাম, ঠিক আছে খালা, ওরও একটু পরিবর্তন হবে। মা তখন পাশে দাঁড়িয়ে বললেন, 2-1 দিন থাকুক, তারপর পাঠিয়ে দিন। মেহরিন একবারও পিছনে তাকালো না, মেয়েকে কোলে নিয়ে ধীরে ধীরে দরজার বাইরে চলে গেল। গাড়িতে ওঠার আগে একবার শুরু আমার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টির অর্থ আমি সেদিন বুঝিনি, আজ বুঝি। সেটা ছিল একজন মানুষের শেষবারের মতো বিশ্বাস হারানোর দৃষ্টি। গাড়িটা ধীরে ধীরে রাস্তার মোড় পেরিয়ে চোখের আড়াল হয়ে গেল। মা তখনও আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, চিন্তা করিস না, 2 দিন পর ঠিকই ফিরে আসবে। বাচ্চা নিয়ে মেয়েরা আর কতদিন বাবার বাড়িতে থাকে। আমিও তখন সেই কথায় বিশ্বাস করেছিলাম। দিন গেল 1 সপ্তাহ, তারপরে আর 1 সপ্তাহ। মেহরিন আমার কোনো ফোন ধরল না, একটা মেসেজেরও উত্তর দিল না। শেষ পর্যন্ত একদিন মাকে নিয়ে নিজেই শ্বশুর বাড়িতে গেলাম। ভাবলাম গিয়ে দুটো ভালো কথা বলবো, সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। দরজায় নক করতেই মেহরিনের মা দরজা খুললেন। আমাদের দেখে তার মুখ শক্ত হয়ে গেল। তিনি শুধু বললেন, কি দরকার? আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই তার পেছনে এমন একটা দৃশ্য চোখে পড়ল, যেটা দেখে মনে হলো আমার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটাই সরে গেল। দরজা খুলতেই আমার বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু তারও বড় ধাক্কাটা খেলাম ভেতরে ঢুকে। ড্রয়িং রুমে কয়েকটা কার্টুন গুছিয়ে রাখা। মেহরিন শান্ত মুখে সোফায় বসে আছে, পাশে তার মামা আর আরেকজন ভদ্রলোক কালো কোট পরে ফাইল হাতে বসে আছেন। আমি কিছু বুঝে ওঠার আগেই ভদ্রলোক শান্ত গলায় বললেন, আপনারা এসেছেন, ভালো হয়েছে। আমরা শুধু মেহরিনের ব্যক্তিগত জিনিসপত্র আর ওর কিছু প্রয়োজনীয় মালপত্র নিয়ে যাব। তবে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি, মেহরিন আর আপনার বাসায় ফিরছে না। মা সঙ্গে সঙ্গে রেগে উঠে বললেন, আপনি আবার কে? আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলছেন কেন? ভদ্রলোক কোনো রাগ না দেখিয়ে পকেট থেকে একটি পরিচয়পত্র বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি অ্যাডভোকেট মাহতাব হোসেন, মেহরিনের আইনজীবী। তারপর ফাইল খুলে একে একে বলতে শুরু করলেন, এখানে একটি সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট আছে, সেখানে শারীরিক নির্যাতনের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে, মুখে আঘাতের চিহ্ন উল্লেখ আছে। তিনি আরেকটি কাগজ বের করলেন, এটাও চিকিৎসকের রিপোর্ট। সন্তান জন্মের পর জোর করে অনুপযুক্ত খাবার খাওয়ানোর কারণে তার শারীরিক জটিলতা এবং দুধের নালিতে তীব্র প্রদাহের বিষয়টি এখানে উল্লেখ রয়েছে।
আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। তিনি থামলেন না। আর এটি বৈবাহিক নির্যাতনের কারণে তালাকের আবেদন, পাশাপাশি বিবাহের সময় দেওয়া জিনিসপত্র ফেরত চেয়ে আইনগত নোটিশ। মুহূর্তের মধ্যে আমার চারপাশটা ঝাপসা হয়ে গেল। আমি কি করি, কোথায় চাকরি করি, সমাজে আমার সম্মান, সব কিছু যেন এক নিমেষে অর্থহীন হয়ে গেল। আমি শুধু দাঁড়িয়েছিলাম, মাথার ভেতর একটাই দৃশ্য ঘুরছিল। সেই রাত যেদিন মেহরিন ব্যথায় ছটফট করছিল, মুখ চেপে কান্না লুকাচ্ছিল, আর মা বলেছিলেন এগুলো কিছুই না, একটু কষ্ট তো হবেই। আজ বুঝলাম, আমি অফিসে বের হওয়ার পরদিনই মেহরিন হাসপাতালে গিয়েছিল। একবারও আমাকে কিছু বলেনি, চুপচাপ সব সহ্য করেছে, সব প্রমাণও রেখে দিয়েছে। মা তখনও আগের মতোই গলায় জোর এনে বললেন, একটা চর মারছি, তাই বলে কি সংসার ভেঙে দেবে? মানুষ করতে গেলেও কি এখন অপরাধ? এতদিনের সংসার আর একটা ঘটনা দিয়ে শেষ হয়ে যাবে নাকি? এতক্ষণ চুপ করে থাকা মেহরিন এবার ধীরে মুখ খুলল। 2 সপ্তাহ পর এই প্রথম ওর কণ্ঠ শুনলাম। গলাটা খুব শান্ত, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভেতরে ছিল ভাঙা বিশ্বাসের ভার। সে মায়ের দিক তাকিয়ে বলল, আদালতের মামলা দীর্ঘ হয় যখন একজন নারী স্বামীর কাছ থেকে সব কিছু আদায় করতে চান, কিন্তু আমি আপনার ছেলের কাছ থেকে কিছুই চাই না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মেহরিন আবার বলল, আমার প্রাপ্য যেগুলো আছে সেগুলো অনেকটাই আমি ছেড়ে দিচ্ছি। আমি শুধু আমার মেয়ের অধিকারটুকু চাই, আইন যেটুকু নির্ধারণ করবে সেটুকুই। তারপর সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি আগের চেয়েও ভারী, জানেন। আমি গরুর পায়ার ঝোলকে ঘৃণা করি। একটু থেমে বলল, আমি ঘৃণা করেছি আপনাকে। আমার বুকটা কেঁপে উঠল। মেহরিন বলতে লাগলো, যেদিন আপনার মায়ের হাতে চর খেলাম সেদিন প্রথমে আমি আপনার দিকেই তাকিয়েছিলাম। ভেবেছিলাম আমার স্বামী আমার পাশে দাঁড়াবে, অন্তত বলবে এটা ভুল হয়েছে। ওর গলাটা কেঁপে উঠলেও চোখের পানি পড়ল না। কিন্তু আপনি কি বলেছিলেন মনে আছে? আমি মাথা নিচু করে ফেললাম, কারণ কথাটা আমি আজও ভুলিনি। আজকের মতো খেয়ে ফেলো, বিষয়টা শেষ করো। মেহরিন ধীরে বলল, ওই একটাই বাক্য আমার সমস্ত সম্মান ভেঙে দিয়েছিল। আপনার মায়ের জ্বরে আমার গাল কয়েকদিন ব্যথা করেছে, কিন্তু আপনার কথাটা আমার আত্মসম্মানকে চিরদিনের জন্য ভেঙে দিয়েছে। আমি সেই অপমান কোনোদিন ভুলতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, হাঁটু গেড়ে বসে বললাম। চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। মামা আইনজীবী, মাকেও তখন আর দেখতে পাচ্ছিলাম না, শুধু সেই মেয়েটাকেই দেখছিলাম যে একদিন আমার হাত ধরে নিজের বাবার বাড়ির ছেড়ে এসেছিল, যে আমার সুখে হাসতো, দুঃখে পাশে দাঁড়াতো, আর আমি সবচেয়ে কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়াতে পারিনি। তো বন্ধুরা, চলবে পরবর্তী পর্ব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।